সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের অতিথি আমাদের প্রিয় একজন মানুষ, শফিকুর রহমান অনু ভাই। উনি নিউজিল্যান্ডের অকল্যান্ডে থাকেন। বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সেখানে, বাংলাদেশ ছাত্রলীগের বুয়েট শাখার সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং সর্বশেষ তিনি অনারারি কনসাল জেনারেল ছিলেন বাংলাদেশের নিউজিল্যান্ডে। আজকে অনু ভাই সরাসরি যে প্রসঙ্গে যাব, আমাদের স্বাধীনতার আতুর ঘর, যেখানে আমাদের রাষ্ট্রের জন্ম, যেখান থেকে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হয়েছে বাংলাদেশে, সেই ঘরটাকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। আপনি নিশ্চয় অনলাইনে দেখছিলেন বিষয়গুলো, কি বলবেন? আমি বাড়ি ভাই, আমি আবেগ সংবরণ করতে পারছি না। আমি খুব কঠিন মানুষ, আমার চোখে পানি আসে না। নামাজে যখন পড়ে আল্লাহ কাছে, তখন খুব অনেক কষ্টে পানি আনতে হয়। কিন্তু কালকের এই ঘটনা আমার জীবনে যে কয়েকবার চোখে পানি এসেছে তার মধ্যে অন্যতম একটি। এই ঘটনা আমি তখন অনেকের সাথে কথা বলেছি, নেত্রী ভাষণও শুনেছি। তখন নেত্রী বলেছেন একটি বিল্ডিং ধ্বংস করা যাবে, কিন্তু ইতিহাস তো ধ্বংস করা যাবে না। আসলে এটাই সত্য, কিন্তু এই চরম সত্যটাকে মেনে নিতে পারছি না। একটা জাতি কিংবা একটা কিছু লোক কত দূর নিচে নামতে পারে, কত দূর। এবং যদিও আমি বিশ্বাস করি এই অন্যায় তাদের এই অশুভ শক্তির শীঘ্রই পতন ডেকে আনবে, কিন্তু আমি বলি যে কত দূর আস্পর্ধা হয়, এবং আর সবচেয়ে ওদের ক্ষোভটা যে কত দূর। আমি অনেকগুলি চ্যানেলে লাইভ শুনতেছিলাম, একটা বাচ্চা ছেলে 30-35 বছর হবে, সে বলতেছিল আমার জন্মের পর থেকে এই বাড়িটার প্রতি ক্ষোভ ছিল, এবং তখন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যখনই এই সুযোগ হবে এই বাড়িটাকে ভাঙবো। তখন বাংলাদেশ রাত্রে 10টা বাজে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমার কথা হচ্ছে এটাই, নেত্রীর কথার সাথে সুর মিলিয়ে বলতে হয়, ভবন ধ্বংস করা যাবে কিন্তু ইতিহাস তো ধ্বংস করা যাবে না। আমরা অনেক জিনিস আমরা হারিয়েছি, অনেক স্মৃতি অনেক হারিয়েছি, অনেক ঐতিহাসিক জিনিস আমরা হারিয়েছি। হয় এগুলি রিপ্লিকা বানানো যাবে কিংবা যাবে না, সেটা অন্য জিনিস, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো কিংবা এগুলি জানবে না, দেখবে না। আমার আমি আমি আজকে সকালে, আমি রাত ঘুমাইতে পারিনি, সকালে আমি একটা পোস্ট দিলাম, বললাম যে আজ বাংলাদেশকে গতকাল হত্যা করা হয়েছে, বাংলাদেশের সকল ন্যায় নীতিকে হত্যা করা হয়েছে, এবং সাথে আমাকেও। আমি আজ মৃত, তবু আমি এই অন্যায় হত্যাকারীদের আমি বিচার করবই। মৃত অবস্থায় কিভাবে বিচার করবো জানি না, তবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এটা বিচার হবেই, বিচার করবো ইনশাআল্লাহ। অনু ভাই, আপনাকে আমরা বহু বছর ধরে, এই আজকে ফেসবুক টুইটার এগুলো তো সাম্প্রতিক বিষয়, এরও বহু আগে থেকে আপনি ইমেলের নানা গ্রুপ শো, নানা প্ল্যাটফর্মে আপনি একটা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডে আমরা গিয়ে দেখেছি আপনার মানুষের সাথে সম্পৃক্তি। বাংলাদেশ ক্রিকেট টিম যখন নিউজিল্যান্ড যায়, তখন কিন্তু একটা গার্ডিয়ানের মতো আপনি সবসময় ভূমিকা পালন করেন, নানাভাবে আপনি ভূমিকা পালন করছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাথে দীর্ঘদিন আপনার সংশ্লিষ্টতা। বাংলাদেশের বঙ্গবন্ধু পরিষদ শুরু করে নিউজিল্যান্ডে বঙ্গবন্ধু আদর্শর একনিষ্ঠ সংগঠকদের একজন আপনি। দেশেও ঘন ঘন যাতায়াত করেন, নানা ধরনের সেবামূলক কার্যক্রমে জড়িত। আপনার কি মনে হয় আমাদের দেশটা ভেতর থেকে এরকম কেন বদলে গেল? ধন্যবাদ বাড়ি ভাই, আমার সম্বন্ধে অনেক কিছু বলার জন্য। আমি এতদূর যোগ্য না, চেষ্টা করে যাই, চেষ্টা করে যাচ্ছি। আপনার প্রশ্ন উত্তর বলতে চাই, আমি একজন মুসলমান। আল্লাহ যদি সত্য হন, আমি একজন মানুষ। পৃথিবী যদি সত্য হয়, পৃথিবী মানব ইতিহাস যদি সত্য হয়, এই সমস্ত অপকর্ম শেষ হবেই। পৃথিবীতে সবসময় সব জিনিস আপস এন্ড ডাউন আছে, তবে আমাদের দেশে এইটা খুব বেশি ঘন ঘন হয় এই কারণে যে আমাদের মধ্যে জাতিগতভাবে আমাদের জন্মে, আমাদের বিকাশে ভেজাল আছে। আমাদের মধ্যে এখনো
শতকরা 25% মানুষ, মানুষ বলবো না, লোক যারা বাংলাদেশকে এখনো মনে প্রাণে স্বীকার করতে পারেনি, এবং এই সংখ্যাটা বাড়ছে, এই সংখ্যাটা কমছে না। দুঃখজনক হলে সত্য। আমার ছেলেকে আমি বঙ্গবন্ধুর আদর্শের সমর্থক কিংবা সক্রিয় কর্মী বানাতে পারিনি। এরকম অনেক আছেন, কিন্তু জামাতি না যারা আছেন তাদের ছেলেপেলেরা কিন্তু জামাতি হচ্ছে। তারপর আমি বলি, সত্যের জয় হচ্ছে, হয়েছে, হবে এবং হবে ইনশাল্লাহ। আপনি তো অনেক জানেন, আপনি একজন জ্ঞানী এবং খুব লেখাপড়া করা সাংবাদিক। আপনি আপনি অন্য সাংবাদিকের সাথে আপনার অনেক পার্থক্য। আপনার লেখার হাত যত সুন্দর, আপনার নলেজ অনেক প্রচুর বেশি। পৃথিবীতে সেই অনেক, সিরাজউদ্দৌলাকে মীর জাফর হত্যা করে শিকল দিয়ে বেঁধে ঘুরিয়েছিল। আজ মীর জাফরের অবস্থান কোথায়, আর আমাদের সিরাজউদ্দৌলার অবস্থান কোথায়? ঠিক আমি কিন্তু বাংলাদেশে অনেকগুলি পট পরিবর্তন দেখেছি। আমি 1969 সাল থেকে ছাত্রলীগের সক্রিয় সদস্য। মুক্তিযুদ্ধের ঠিক আগের ঘটনাগুলি দেখেছি, মুক্তিযুদ্ধের অব্যাহতির পরেও দেখেছি, 1975 সালের পট পরিবর্তনের পরও আমি দেখেছি, এমনকি 1990-এর এরশাদের আন্দোলনের সময় আমি ঢাকায় ছিলাম, পতনের সময় ঢাকায় ছিলাম। 1996 সালে আমি ছিলাম, তারপরে 2007-এ আমি ঢাকায় গিয়েছি। কিন্তু এই ধরনের বর্বরতা, এই ধরনের নৃশংসতা, এই ধরনের মানে অসভ্যতা আমার সত্যি আমি চিন্তা করতে পারিনি। একটা মানুষ কতদূর নিচে নামতে পারে। এককালে তা আমাদের ক্ষমতা ছিল। তা আমার মনে হয় যেমন বঙ্গবন্ধু ভুল করেছেন, আমরাও ভুল করেছি, শেখ হাসিনা ভুল করেছেন, আমরা ওদেরকে সমূলে শেষ করি নাই। আমাদেরকে 1971 সালে 30 লক্ষ মানুষকে মোরা মেরেছে কিংবা মারতে সাহায্য করেছে। তাদের কয়জনকে আমরা মেরেছিলাম? 1:1 যদি হয়, 30 লক্ষ, তো 30 লক্ষ রাজাকার মারা দরকার ছিল। আমরা কি মেরেছি? মারিনি। এই উদারতা, এই মহানুভবতা কিন্তু আস্তে আস্তে এই ময়ূরতে জন্ম নিয়েছে। তাহলে দেখুন, বঙ্গবন্ধুর এই বাড়িটা তো বঙ্গবন্ধুর বাড়ি, শেখ হাসিনা, এবং এই বাড়িটাও শেখ হাসিনা থাকেন না। শেখ হাসিনা সুদা সদন ভাঙচুর করেছে, কষ্ট পেয়েছি, কিন্তু এটা দিয়ে আমার চোখে পানি আসবে না। কিন্তু 32 নম্বরের বাড়ি যখন পোড়ানো হয়, ভাঙা হয়, আমি তখন আমার আবেগ সংবরণ করতে পারি না। তবে এই জিনিসটা বাড়ি বা একটা প্রমাণ করলো যে মৃত বঙ্গবন্ধু ওদের কাছে ভয়ঙ্কর। মৃত বঙ্গবন্ধু না, মৃত বঙ্গবন্ধুর বাড়িটা ওদের কাছে অনেক ভয়ঙ্কর। তাই ওরা কত দুর্বল, কত ওরা যে কত ভীতু, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এখন আমাদের কৃষ্ণপক্ষ চলছে, আমরা এইটাকে অতিক্রম করি, আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। আর যদি না হতে পারি তাহলে আমরা পাকিস্তানের মতো থাকবো। পৃথিবীর অনেকগুলি দেশ 40-এর দশকে, 50-এর দশকে স্বাধীন হয়েছে, দেখেন তাদের অবস্থান কোথায়। তাদের মধ্যে সিঙ্গাপুর কোথায়, মালয়েশিয়া কোথায়, ইন্দোনেশিয়া কোথায়, কোরিয়া কোথায়, ইভেন আফ্রিকা কতগুলি, বোতসোয়ানা, তারা কোথায়, আর পাকিস্তান কোথায়, সোমালিয়া কোথায়, আফগানিস্তান কোথায়। তা আমাদের কাছে দুইটা অপশন আছে। আমাদের কাছে আমরা কোন দিকে যাব? আমরা পাকিস্তানের দিকে যাব, না সিঙ্গাপুরের দিকে যাব, না বোতসোয়ানার দিকে যাব, না নাইজেরিয়ার দিকে যাব। তাই আমি আমি বিশ্বাস করি, মুসলমান হিসেবে বিশ্বাস করি, মানুষ হিসেবে বিশ্বাস করি, আমি যেমন কাজ করব আমি সেই ফল পাবো। হ্যাঁ, আমরা কিছু লোক, আমি বলি না আপনাদের মতো, আপনি একজন সাহসী মানুষ, ইচ্ছা করলে আপনি থেকে অনেক কম গুরুত্বপূর্ণ সাংবাদিকরাও অস্ট্রেলিয়াতে বাড়ি কিনে আছে, আপনি জানেন, আমিও জানি। আপনি কম্প্রোমাইজ করলে কিংবা একটি নীতিহীনতার জিনিস করলে আপনি অনেক কিছু করতে পারতেন। আপনি কি কষ্ট করে চলেন, কিভাবে চলেন, আমি তো আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর দেখেছি। তাই বলি কি আপনি ব্যর্থ? আপনি কি সমাজে আপনার নাম ইতিহাসে লেখা থাকবে? আর আপনার, আমি সাংবাদিকতা বল, আমি শুধু সাংবাদিক না, আপনাদের অস্ট্রেলিয়া অনেক ইঞ্জিনিয়ার, অনেকের ডাক্তার, অনেকের ইভেন ডিজি হেলথের ড্রাইভার, মালিকেরও বাড়ি আছে। আপনিও ভাড়া বাড়িতে থাকেন, আমিও 27 বছর যাবৎ ভাড়া বাড়িতে থাকি।
খুব কষ্টে চলি। আমি যে গেঞ্জিটা পরে আছি এই গেঞ্জিটার বয়স 35 বছর। আলহামদুলিল্লাহ আমি কোনো ইনফিনিটি কমপ্লেক্সে ভুগি না। আল্লাহ আমাকে সম্মান, ইজ্জত, টাকা পয়সা অনেক দিয়েছেন, কিন্তু আমরা কখনো পাপের দিকে পা বাড়াই না। তা আমরা যারা আছি আমরা কষ্ট পাবো, আমাদের চোখে পানি পড়বে যদি দেশ না বদলায়। আর দেশ বদলে তো আমাদের মুখে হাসি উঠবে, আপনার মুখে হাসি উঠবে। তাই আমি বিশ্বাস করি এই অপশক্তির অসুরদের পরাজয় হবে, এবং আমার মনে হয় তাদের এই পতনকে গতকালকে ঘটনা আরো ত্বরান্বিত করেছে। অনু ভাই, এই বাড়িটায় পাকিস্তানিরা হামলা করেছে কিন্তু ধ্বংস করে নাই। এই বাড়িতে বঙ্গবন্ধু খুন হয়েছেন, সিঁড়িতে রক্ত পড়েছিল। বঙ্গবন্ধুর বাড়িটা লাইব্রেরি সহ নানা কিছু পরিত্যক্ত বাড়ির মতো পড়েছিল, তারা কিন্তু বাড়িটা ধ্বংস করে নেয়। এই বাড়িটায় শেখ হাসিনা দেশে ফেরার পরে অনেক সংগ্রামের পরে বাড়িটা তার কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুদিন এখানে ছিলেন, কিন্তু পরে উনি জাদুঘর করেছেন এবং বাংলাদেশের সমৃদ্ধ জাদুঘর ছিল এটা অন্যতম, যা আমরা কোনোদিন পাবো না, কোনো জায়গায় পাবো না সেটা। 5ই আগস্ট সব পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে গত রাত্রে, এবং অনলাইনে উল্লাস করেছে, হিসাব করেছে কোথা থেকে কত বুলডোজার আনা হয়েছে, কিভাবে আনা হয়েছে, হিসাবটা হয়েছে। এবং বাংলাদেশ সরকার নির্জীব, নিস্তব্ধ, তার কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত আমি দেখিনি। কিভাবে দেখবেন আপনি? সত্যি আপনি যেটা বলেছেন, আমি একটু বঙ্গবন্ধুর বাড়িতে আমি 1969 সালে প্রথম গিয়েছি। ছাত্রলীগের সভাপতি নুরানুর সিদ্দিকী আমাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেছিলেন ওই বাড়িতে, বঙ্গবন্ধু জেল থেকে ছাড়া পাওয়ার পরে। আমি ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা ভালো রেজাল্ট করেছিলাম। তারপরে আমি ওই বাড়িতে শেখ কামাল ভাইয়ের থ্রোতে অনেকবার গিয়েছি। আমার বাসাও খুব কাছে ছিল, হেঁটে 15 থেকে 20 মিনিট লাগতো। স্বাধীনতার পরেও মার্চ মাসে অনেকবার গিয়েছি, মুক্তিযুদ্ধের পরে গিয়েছি, স্বাধীনতার পরে গিয়েছি, 15 আগস্টের পরে 13 নম্বর গিয়েছি। তারপরে তো বঙ্গবন্ধু জাদুঘর হওয়ার পর অনেকবার গিয়েছি, আমার ছেলেদের নিয়ে গেছি, অনেকবার গিয়েছি। এই বাড়ি নিয়ে আমাদের অনেক শত্রুরা অনেক অপপ্রচার করেছে। একটি ছোট্ট কথা বলি, আমি তখন ওমানে থাকি, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতেছেন, এটা 1987-88 ঘটনা। জানেন আপনাদের নেতা কত বিলাসী, ওনার বাড়িতে তো ওনার গার্ড রুমে এসি থাকতো। আপনি এই বাড়িতে কখনো গিয়েছেন? আপনি না 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 আমি ধানমন্ডি থাকি। কি ধানমন্ডি থাকলে বলে আমি রাস্তার সামনে দিয়ে গিয়েছি। ইন্সপেকশন যে আর্মিতে গার্ড, পুলিশে গার্ড যেটা থাকে, সেই গার্ডগুলি ইন্সপেকশন হোল থাকে, একটা ছিদ্রি থাকে। উনি যেহেতু এসি কাজ করেন তখন ওমানে, এবং তখন বেশিরভাগ ছিল উইন্ডো ট্যাপ এসি। এসি লাগাতে হলে বাংলাদেশে ছিদ্রি রাখা হতো রুমের ভিতরে, সে মনে করছে ওইটা দিয়ে এসি রাখার জন্য। মানে ওই বাড়িটিতে কোনো এসিও ছিল না, এমন সাধারণ বাড়ি ছিল। ওই বাড়িতে অনেক ইন্দিরা গান্ধী সহ অনেক রাষ্ট্রপ্রধান ওই বাড়িতে গেছেন, খেয়েছেন। ইভেন মিশরের আনোয়ার সাদত। এত সহজ বাড়ি, এত সিম্পল বাড়ি, এবং বাড়িটা ধীরে ধীরে অনেক কিছু উন্নত করা হয়েছে। তারপর বললাম 1975 সালে ঢাকা শহরে কমসে কম 3-4 হাজার বাড়িতে এসি ছিল, বঙ্গবন্ধু ওই বাড়িতে একটি এসিও ছিল না। বঙ্গবন্ধু নিজের পয়সায়, সৎ পয়সায় ধীরে ধীরে এই বাড়িটি করেছেন। এবং বঙ্গবন্ধু, আপনি বলছেন 75 সালেও সামান্য ক্ষতি হয়েছে, গুলিগুলি হয়েছে, কিন্তু এত হয় নাই। তারপরও অনেক সময় পেয়েছে, হয় নাই। এবং নেত্রী ইচ্ছা করলে ওনারা যদি আর্থিক লালসায় থাকতো, ধানমন্ডি 32 নম্বর মূল সড়কের কাছে, মিরপুর রোডের কাছে, সাউথ ফেসিং লেক পারে বাড়ি, এই বাড়িটা যদি ওনার অ্যাপার্টমেন্ট ডেভেলপার দিয়ে অ্যাপার্টমেন্ট যদি বিক্রি করতেন, এখনকার দিনে 6টা অ্যাপার্টমেন্ট যদি হতো, প্রতিটা অ্যাপার্টমেন্ট 20 কোটি টাকা বিক্রি করতে পারতেন। কিন্তু বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করার মতো এই ধানমন্ডি ছাড়াও বাংলাদেশে ঢাকায় অনেক জায়গায় স্থান ছিল। বঙ্গবন্ধুর কন্যারা অর্থ লোভী না বলে ওই সমস্ত বাড়ি না নিয়ে
এই নিজেদের পৈতৃক এত লোভনীয় বাড়িটা ছেড়ে দিয়েছেন এই কারণে যে বঙ্গবন্ধু যেমন জানতেন, বঙ্গবন্ধু কন্যারাও জানতেন এই জাতির চরিত্র। কোনো কারণে যদি ওরা ক্ষমতাচ্যুত হন, অন্তত এই বাড়িটাতে যেন ওরা হাত না দিতে পারে। কিন্তু এই বাড়িটা সরকারি সম্পত্তি না, সরকারি বাড়ি না, ওনাদের ব্যক্তিগত বাড়ি ট্রাস্ট করে দিয়েছেন। মানুষ কত দূর, আবার সরকারের সম্মতি তো আছেই। আমি দেখলাম শেষের দিকে কিছু আর্মি এসেছে, সবকিছু পিনাকি একদিন আগে নোটিশ দিয়েছে, আপনার সে জনকণ্ঠের রিপোর্ট এসেছে ওই বাড়ি আক্রমণ করো। তারপরও এই সরকারের মন্ত্রীরা উস্কানি দিয়েছে, এই সরকারের উপদেষ্টারা উস্কানি দিয়েছে, তারপরও এই বাড়িটাকে রক্ষা করার জন্য এই সরকার ন্যূনতম প্রচেষ্টা করে নাই, উল্টা মদত দিয়েছে। আমি আবার নেত্রী ভাষায় যখন বাড়ি ভাঙ্গা শুরু হয়েছে তখন নেত্রী বলেছিলেন, বাড়িটা উনি খবর পাচ্ছেন, ভাষণ দিচ্ছিলেন, বাড়ি ধ্বংস করা যাবে, ইতিহাস ধ্বংস করা যাবে না, ইতিহাসের বিষয় ধ্বংস করা যাবে না। একদিন বাঙালি জাতি যদি সত্যি সত্যি যদি সৎ ভালো জাতি হয়, এর প্রতিশোধ নিবে ইনশাল্লাহ। আর যদি আমরা যদি পাকিস্তান নাইজেরিয়ার মতো হই, আমরা যদি আমাদের মধ্যে সততা ন্যায় নীতি পরমন না থাকে, আমরা ওই অবস্থায় থাকবো আজীবন। তাই বাড়ি ভাই, আমি মনে কষ্ট পাচ্ছি, আমি জীবনে কখনো এত কাঁদি নেই। আপনার সাথে কথা বলছি, আমি জানি এটা সৌজন্যতা বিরোধী, কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না। আমাকে মাফ করবেন, আপনার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যে এই জিনিসের আমি তার জন্য আমি জীবনে কখনো লিখিনি আমি মৃত। আমি আজকে লিখতে বাধ্য হচ্ছি আমি মৃত, আমাকে মেরে ফেলা হয়েছে, আমাকে হত্যা করা হয়েছে, কিন্তু এই মৃত নই, এই হত্যার বিচার করবে ইনশাল্লাহ, এই বিশ্বাস আমার আছে। একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি, একজন মানুষ হিসেবে বিশ্বাস করি। আপনি অনু ভাই সেই বললেন প্রথম কিভাবে বাড়িতে গিয়েছিলেন এবং বারবার গিয়েছেন, এবং আপনার লেখায় বিভিন্ন সময় আমরা পাই শেখ কামালের সাথে না স্মৃতিগুলা আপনি বিভিন্ন সময় শেয়ার করেন। সেটা আপনি এটা উল্লেখ করেছেন, শেখ হাসিনা শেখ রেহানা বঙ্গবন্ধুর দুই কন্যা অর্থলোভী নন বলেই তারা তাদের এত মূল্যবান বাড়িটা ওই এলাকার ট্রাস্ট করে জাদুঘরকে দান করেছিল। সেই শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে প্রচারণাগুলো আপনি দেখেন অর্থনৈতিক, আপনি এগুলো কিভাবে দেখেন? আমি গত পরশু লিখেছি, আমি তো আপনার মতো গুছিয়ে বলতে পারি না, লিখতেও পারি না, আবেগে বসে অনেকের সময় লিখি, কিন্তু মূল কথা হচ্ছে এই সমস্ত অপপ্রচারগুলো কিন্তু এই প্রথম না। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিন্তু অপপ্রচার হয়েছিল। আমার স্মরণশক্তি যা বলে, বঙ্গবন্ধু বিরুদ্ধে তখনকার দিনে ইত্তেফাকে বোধ মোস্ট প্রবলি 75 সালের জানুয়ারি মাসেও একটা ছোট্ট বক্স একটা নিউজ এসেছিল, বঙ্গবন্ধুর নিউ ইয়র্কে বাড়ি আছে। তেমনি ভাবে আরো অনেক 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 অপপ্রচার করা হতো। বঙ্গবন্ধুকে যখন পারতো না, তখন বেগম মুজিবকেও পন্ত ওরা এবং একটি কথা আমি অনেক সচিবের মুখে কাছে শুনেছি, সচিব তখনকার দিনে, যে বেগম মুজিবের শাড়ি সকালবার শাড়ি থাকে, সন্ধ্যার দিকে এটা স্কার্ট হয়ে যায়, টাকা গুছতে গুছতে পারে। সেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে তো, যেহেতু বঙ্গবন্ধু বাড়ি 75 সালের পরে আমরা লুট করিনি, লুট করেছিল খুনিরা, তাই 75 পরে মিডিয়া অনেক কিছু করেও কিছু পান নাই। যে কিছু টাকা পাওয়া গেছিল এগুলো বেগম মুজিব তার আগেই বলে গিয়েছিলেন এই টাকাটা কিভাবে পেয়েছিলেন। তেমনি ভাবে এবং তারপর তো বঙ্গবন্ধু পরিবার প্রমাণ করে গেল যে বঙ্গবন্ধুর আপনি 75 সালের পর অনেকবার চেষ্টা করেছে, অনেক কিছু করেছে, অস্ত্র পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, সোনা দানা পেয়েছে, কত কিছু, কিন্তু কোনোটাই ভিত্তি ছিল না। এবং আপনি জানেন, অনেকে জানে না, 1978 সালে যখন রেহানা বা লন্ডনে বিয়ে হচ্ছিল, তখন তো ওনাদের দুই বোনের মধ্যে দুই বোন ছাড়া আর তো কেউ জীবিত ছিল না। রেহানা হাসিনা তখন ভারতে রাজনৈতিক আশ্রয় আছেন, উনার সে আর্থিক সক্ষমতা ছিল না
উনার একমাত্র জীবিত বোনের বিয়েতে উপস্থিত থাকা। তাই এই ধরনের অপবাদ অনেক দিয়েছেন, অনেক এখনো দিচ্ছে। আপনি তো দেখেছেন ৩০০-রও বেশি উনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। কিভাবে সুপিরিয়র রেসপন্সিবল প্রধানমন্ত্রী হিসাবে? তাহলে তো দুনিয়াতে সব হত্যাকাণ্ড পুলিশ যে হত্যাকাণ্ড করবে, সব পুলিশ যদি করে পুলিশের উপরে তার এসপি, তারপরে উপরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপর প্রধানমন্ত্রী দায়ী থাকবে। তা সব হত্যাকাণ্ডে পৃথিবীতে যত দেশে যত হত্যাকাণ্ড হচ্ছে হয় সবগুলি দায় দায়িত্ব প্রধানমন্ত্রী হবে। তো এই ধরনের হাস্যকর মামলা করেছে তাদের সমর্থিত উপদেষ্টারা। আমরাও বলেছি এই সমস্ত মামলা টিকবে না, তবুও এতগুলি মামলা করেছে এই কারণে যদি কোনো একটা মামলায় বিচারক যদি ভুল করে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিতে পারে, তাই সে বেটা তখন এটা অন্য একটা পরিস্থিতির সৃষ্টি হবে, ফাঁসি আসামি হিসেবে ওনাকে ট্রিট করবে। কিন্তু অর্থনৈতিক দুর্নীতি মামলা কতগুলি অভিযোগ উত্থাপন করেছেন, এর মধ্যে শুরু করেছিল প্রথমে অক্টোবর মাসে বলেছিল রূপপুর $12 বিলিয়ন প্রজেক্টে $4-5 বিলিয়ন ওরা চুরি করেছেন। কিন্তু আপনারা দেখেছেন এর পরপরই ওই রূপপুর প্রকল্পের মেইন যে ঠিকাদার রোস্টাম প্রতিবাদ করেছে। শুধু তাই না, রাশিয়ান সরকারও প্রতিবাদ করেছে, ওদের এম্বাসেডার প্রতিবাদ করেছে। তারপরে আবার 2-3 মাস পরে আবার যখন এই সমস্ত মিথ্যা এফবিআই এর কথা বলে অন্য কথাবার্তা বলে যেগুলো অভিযোগ করেছে, তার অনেকগুলি জবাব আমরা দিয়েছি, আরাফাত ভাই দিয়েছেন, আপনিও বিভিন্ন শোতে বলেছেন। আমিও বলি যে এই যে কোটি 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 টাকার কথা বলেছেন, এই শেখ হাসিনা এমন একটা সিস্টেম করে গিয়েছিলেন, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল ব্যাংকিং। আগে 30 বছর আগে আপনার কিংবা আমার অ্যাকাউন্টে যদি 10 কোটি টাকা আমি জমা রাখতাম, ওই ব্যাংকের ম্যানেজার, ওই ব্যাংকের কয়েকজন ক্লারিক্যাল স্টাফ কিংবা কেশিয়ার ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভব ছিল না, কিংবা লুকায় রাখতে পারতেন, অন্য কেউ জানতে পারতো না। কিন্তু শেখ হাসিনা সরকার এখন যে সিস্টেম করেছেন, এখন এই সময় কারো বড় বড় টাকা তো দূরের কথা, ছোট কারো অ্যামাউন্ট হলো আপনি এই টাকা খুব সহজেই সরকার যদি চায় 2-3 ঘন্টায় আমার কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমার কত টাকা আছে, কবে থেকে কইতে আসছে, সব বের করা 2 ঘন্টার ব্যাপার স্যাপার। থেকে কত টাকা আসছে। তো এই যে কোটি কোটি টাকাগুলো এসেছে, কোটি কোটি শেখ হাসিনার নামে কয়টি ব্যাংক অ্যাকাউন্ট আছে, কি আছে, এগুলি সরকার ইচ্ছা করলে সমস্ত লেনদেন গুলি দেখাতে পারতো। অমুকের কাছ থেকে অমুক দিন এত টাকা এসেছে, কোথেকে এসেছে, কে এসেছে, সবগুলো প্রমাণ বের করতে পারতো। এবং এই টাকাগুলি তো রেখে ওনারা তো বলছেন ডলার হিসেবে পাচার করেছেন। এখন তো বাংলাদেশে, আমি আগেও বিদেশে ছিলাম, আগে আমরা সোনালী ব্যাংকে ফ্লোরে গিয়ে টাকা ডলার কিনতে পারতাম, বিক্রি করতে পারতাম। কিন্তু শেখ হাসিনার নিয়ম করে দিয়েছে ব্যাংক অনুমোদিত ব্যাংক এবং মানি এক্সচেঞ্জ ছাড়া বিশাল অ্যাকাউন্টে আপনি টাকা 10, 20, 50, 100 ডলার কি নিতে পারবেন, আমার কাছে নিতে পারবেন, কিন্তু বিশাল অ্যাকাউন্টে পারবেন না। তাই এই যে কোটি লক্ষ লক্ষ ডলার যদি শেখ হাসিনা কিংবা অন্যান্য যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, ওনারা কি এইগুলি ব্যাংক চেক করে সেই নথিপত্রগুলি দিয়ে সেই সুনির্দিষ্ট মামলা করতে পারতেন না? সালমান রহমানের বিরুদ্ধে এই সমস্ত অর্থনৈতিক বা আরো যারা আছেন তাদের সবার বিরুদ্ধে কি এই সমস্ত তথ্য প্রমাণ সহ মামলা করতে পারতেন না? কিন্তু এখন পর্যন্ত একটি মামলা হয়নি। এগুলি প্রমাণ করে যে এগুলি হচ্ছে সব কাগজে মামলা। এবং আমাদের মতো মানুষদেরকে, আমাদের মতো মানুষ, আমি অনেক তথাগত শিক্ষিত পিএইচডি ইঞ্জিনিয়ার ডাক্তার, তারাও এই সমস্ত অযৌক্তিক কথা বিশ্বাস করে। তাই আপনি যেটা বলেছেন এটা হচ্ছে চরিত্র হননের জন্য। তবে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ। যদি এই 5ই আগস্ট যদি গণভবন যদি ওদের সমর্থকরা লুটপাট না করতো, তাহলে ওরা অনেক নাটক করার সুযোগ ছিল। গণভবনের বিভিন্ন ভল্টে টাকা পয়সা ডলার সোনা দানা রেখে বলতে পারতো এই দেখো এত এত টাকা। কিন্তু যারা ওরা লুট করেছে প্রত্যেকটা জিনিস ওরা ভেঙে চলে, তাই এইটার প্রমাণ নাই। তাই এইগুলি যে প্রমাণ খুবই একটা গুরুত্বপূর্ণ, গণভবনের লুটের লাইভ সম্প্রচার হয়েছে সব টেলিভিশনে। গণভবনে কোন মূল্যবান কোন সামগ্রী, দামি একটা ফার্নিচার বা কোনো একটা ছিল, এটা কিন্তু কোথাও কিন্তু কেউ পায় নাই। সেটা খামারের নিয়ে গেছে, হাঁস মুরগি নিয়ে গেছে, খামারের মাছ নিয়ে গেছে, গণভবন থেকে খুব যে মূল্যবান কোনো সামগ্রী সেটা কেউ দিয়ে করে নেই। এটাই প্রমাণ করে কত সাধারণ জীবনযাপন করতেন তিনি। অবশ্যই ইতিহাস বঙ্গবন্ধু একটা কথা বলতেন, আমি একটা কথা কেষ্ট ভাষায় বলতেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যখন অপপ্রচার হতো
তোর বঙ্গবন্ধু বলতেন, আমি কেষ্ট ভাষা বলতে চাই, কন্ডেম মি, ইট ডাজ নট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি। আমিও এভাবে বলতে চাই, আমাদের নেতা নেত্রীকে তোমরা যতই অপবাদ দাও না, ইতিহাস একদিন ওনাদের পাপ মুক্ত বলে ঘোষণা করবেনি। বাড়ি ভাই, আপনার আমার যদি কয়েক কোটি টাকা হয়, কয়েক লক্ষ ডলার হয়, তার প্রমাণ আমি আমি একদিন দুদিন লুকিয়ে রাখতে পারবো, কিন্তু সবসময় পারবো না, সবসময় পারবো না। একদিন না একদিন, কিছুদিন পরে আমার এগুলো প্রকাশ পাবে। আমার বাসার ড্রয়িং বেশ ফার্নিচার চেঞ্জ হবে, আমার গাড়ি মডেল চেঞ্জ হবে, বাড়ির চেঞ্জ হবে। তাই এই সমস্ত অপবাদ যেগুলি দেয় বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে, আমি বিশ্বাস করি তার 95 না 99% মিথ্যা। আবারও বলি যে কিছু অর্থনীতি একটি উন্নত দেশের কাঠামোতে এগুলি হয়। আমি সরকারি চাকরি করেছি, আমি কুখ্যাত ডিপার্টমেন্ট সিএনবি যারা বলতো, পিডব্লিউডি পরের নাম, আমি 1981 সেই সরকারি চাকরিতে ঢুকেছি। ওই যে বালিশ কাণ্ড রূপপুরে বালিশ কাণ্ড বলেছে, আপনাকে আমি প্রমাণ দিতে পারবো, খালেদা জিয়া যখন 1991 সালে যখন প্রাইম মিনিস্টার হন, উনার বাড়িতে যে বালিশগুলি সাপ্লাই দিয়েছিল পিডব্লিউডি, প্রত্যেকটা বালিশের দাম কত ছিল। আমাদেরকে যে ইঞ্জিনিয়ারদেরকে, আমি শুধু আমার প্রফেশনাল কথা বন্ধুটা বলি না, আমার নিজের, আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেবদেরকে যে এত টাকা পয়সা, যারা অসৎ, এত বাড়ি গাড়ি যেগুলি টাকা পয়সা হয় কোত্থেকে দেয়? কন্ট্রাক্টর দেয়। কন্ট্রাক্টরকে ওরা নিজের বাড়ির থেকে দেন? বাড়ির থেকে দেন না। এই হয় আগে ওভার রেটিং করে দিত, ইদানিং চুরি করে দেওয়া হয়, কাজের মান খারাপ করে দেওয়া হয়। তাই এই হচ্ছে আমার অবস্থা। আপনি যেটা বলেছেন যে এইগুলি আস্তে আস্তে সবকিছু মামলা নিতে হবে। আপনি বিদেশে আছেন, আপনি অস্ট্রেলিয়া আছেন, অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কিংবা নিজের গভর্নমেন্ট আমার ব্যাংকে যদি কয়েক লক্ষ ডলার আসে, কোত্থেকে আসে, কিভাবে আসে, এগুলি কি জানা যাবে না? আমি কি 2 মিনিটে কতগুলি কথা বলতে পারবো? আমি গত 9 বছর যে অনারারি কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করেছিলাম, এই সরকার যে কতগুলি ভালো কাজ করেছে, আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে অনু ভাই, মন্ত্রী মহোদয় বলছে আমার ছোট, যে আমরা বিদেশে তো অনেক শুনি যারা এই সমস্ত বাড়ি করেছে, টাকা পয়সা নিয়েছে, ওদের একটা লিস্ট আপনি কি আমাদের দিতে পারবেন? আমি বললাম যে দেখেন, এখানে তো প্রাইভেসি অ্যাক্ট দেওয়া যাবে না, সরকারিভাবে চেষ্টা করতে পারি। সরকারিভাবে চেষ্টা করা হয়েছে, পারা যায়নি। ইভেন আমাদের দুর্নীতি দমন কমিশনের বড় বড় কর্মকর্তা, সেক্রেটারি এসেছেন, আমরা মিটিং করেছি, নিজের গভর্নমেন্ট বলছে না সরি, আমরা এই সমস্ত প্রাইভেসি তথ্য দিতে পারবো না। তারপর সরকার আমরা বলছে, অনু ভাই আপনাদের সামাজিকভাবে মানুষের সাথে মিশেন, আপনাদের জানে কে কি করে, কোন বাসা থাকে না থাকে। এইভাবে যদি আমি এইভাবে 4-5 জনের খোঁজ খবর পেয়েছি, বিশ্বাস করবেন একজনও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না। 2 জন আওয়ামী লীগ বিরোধী রাজনীতির সাথে জড়িত এবং 2 জন সামরিক বাহিনী কর্মকর্তা। এবং এই প্রসঙ্গে আপনার লেখার জন্য সুবিধা হবে এবং মানুষ জানবে, এই যে এই সমস্ত দেশে বা আপনি জানেন ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হয়, মালয়েশিয়াতে সেকেন্ড হোম, দুবাই শুরু করেছে, বিভিন্ন দেশে এই ধরনের স্কিম আছে, কানাডায় আছে। এই সমস্ত দেশ কি জানে না যে বাংলাদেশ থেকে বৈধভাবে এত একটা লিমিট, আমাদের সময় $3,000 বেশি আনা যেত না। আমি যখন 1996 সালে এখানকার রেসিডেন্সি অ্যাপ্লাই করি, আমার কিছু টাকা ছিল, ওরা আমাকে বলেছিল, আমার লিখিত আছে যে তোমাদের দেশ থেকে প্রতি বছর $3,000 বেশি আনতে পারবা না, তাই তোমাকে ওইটার জন্য কোনো ক্রেডিট দিব না। তো ওরা জানে আমার দেশ থেকে আনা যায় না, তবু ওরা এই সমস্ত দেশে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে, পাকিস্তান, ইন্ডিয়া থেকে দিচ্ছে না, দিচ্ছে। কিভাবে দিচ্ছে? আমাদের এখানে যারা আছেন, আমি নাম উল্লেখ করবো না, 2 জনের কথা বলবো। একজন সিঙ্গাপুর থেকে টাকা এনেছেন, একজন দুবাই থেকে টাকা এনেছেন। টাকা এনে 4-5 বছর পরে যখন ওরা নাগরিকত্ব পেয়েছেন, পাসপোর্ট পেয়েছেন, তারপর ওরা আমাকে ওদেরকে বলেছে যে আপনারা যে টাকাটা এনেছেন, দুবাই থেকে এনেছেন, সিঙ্গাপুর থেকে, ওকে, কিন্তু আপনারা আপনি যদি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ থেকে দুবাই এনেছেন কিংবা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর, এটা একটা অফিসিয়াল ডকুমেন্ট আমাদের দেখান। যদি না দেখাতে পারেন তাহলে আমরা ভাববো, মানে ভদ্রভাবে বলে, যে আপনি ওইটা আসলে চুরির টাকা, ওইটা না বলে আপনারা ওইখানে ব্যবসা করেছেন, ব্যবসা করে লাভ করেছেন, এবং লাভ করার জন্য আপনার ওই টাকার উপর 39% ট্যাক্স দিতে হবে। ঠিক, এখন যে চোরটা, যে দুর্নীতিবাজটা 40 কোটি টাকা চুরি করেছে বা 20 কোটি টাকা চুরি করেছে, ব্যাংকের থেকে লোন নিয়ে দেয় নাই, সে দেখলো যে 40 কোটি টাকা চুরি করে 40% চলে যাওয়ার পরও 60% মানে 24 কোটি টাকা থাকবে। 24 কোটি টাকা দিয়ে সে অকল্যান্ডে
4টা বাড়ি কিনতে পারবে, একটা বাড়িতে থাকবে মর্গেজ ফ্রি, আর 3টা বাড়িতে ভাড়া নিয়ে সে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার থেকে রাজকীয় হালে আছে এবং থাকতে পারবে। তো এইভাবে ঠিক আপনারা জানেন, যখন এই বেগমপাড়া বেগমপুরা নিয়ে যে কথাবার্তা হলো, সরকারের যখন তদন্ত শুরু হলো, তখনই দেখা গেল বেশিরভাগ বাড়ির মালিক হচ্ছে আমলা এবং ব্যবসায়ীরা। তখন এই তদন্ত বন্ধ হয়ে গেল। তাই আমি যেটা বলেছিলাম বারিক ভাই, যেটা আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, আমি কখনো কোনো দুর্নীতিবাজের পক্ষে আমি কথা বলি না, দুর্নীতিবাজকে সাফাই আমি করি না। কিন্তু আমি যাদেরকে চিনি জানি, আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, লেখাপড়া করেছেন, কিছু ঐতিহ্য আছে। আমার নানাও সচিব ছিলেন। আপ- আমার আপন মামাও পোর্টের চেয়ারম্যান ছিলেন, ব্যাংকে এমডি ছিলেন। আমি নিজে একজন একাশি সরকারি কর্মকর্তা, আমার ছোট ভাইও সরকারি কর্মকর্তা। তাই সরকারি নিয়ম কানুন যেটা, আমার বাবাও প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা ছিলেন 1954 সালে। তারপরে জানি কোত্থেকে টাকা আসে, কিভাবে টাকা আসে, কিভাবে কত টাকা কত লাভ হয়, কত জমানো যায়। তাই যখন যাদের এগুলি দেখি তখন বলি না অনেককে, কিন্তু যখন অপ্রিয় আমার নেত্রীকে, আমার নেতাকে যখন কথাবার্তা বলেন, তখন আমি জবাব দিই, তার আগে জবাব দিই না। তাই অনু ভাই, বারিক ভাই, অনু ভাই, একটা ব্যাপার হচ্ছে আপনি তো অনেক দিনের সাথে রাজনৈতিক বিশ্বাস থেকে দলটার সাথে জড়িত। আপনি আজকে যেটা নানাভাবে প্রকাশ পাচ্ছে যে শেখ হাসিনাকে যদি সেদিন সেখান থেকে বের করে না নেওয়া হতো, তাকে তারা হত্যা করতো। শেখ জি, হাসিনা এখন ভারতে সবার একটা অতিথি হিসেবে একটা মর্যাদার জায়গায় আছেন, এবং আপনার কি মনে হয় তার ফিরে আসাটা কিভাবে সম্ভব সেটা? ফিরে আসাটা আল্লাহ যদি উনাকে বাঁচিয়ে রাখেন, অবশ্যই উনি আসবেন, অবশ্যই উনি আসবেন। তবে এখন আসা তো এটা মানে আত্মহত্যার শামিল। পৃথিবীর ইতিহাসে অনেক, এই আপনি তো জানেন, পৃথিবীর অনেক রাষ্ট্রনায়ক এইভাবে বিদেশ থেকে অ্যাসাইলাম নিয়ে কিংবা বিদেশ থেকে রাষ্ট্র পরিচালনা করে বা সরকার কিংবা আন্দোলন সৃষ্টি করেছেন। আমাদের চোখের সামনে আপনার আমার জানা ঘটনা। ইরানে খোমেনি প্যারিসের নির্বাসন থেকে, কিন্তু উনি কি শাহের সময় এসেছেন? না, শাহের পতনের পর এসেছেন। আমাদের বিশ্বাস আছে, আমি তবে এই জাতিকে আমি বিশ্বাস করতে চাই না বাড়ি ভাই এখন। এই জাতিকে আমি বিশ্বাস করতে চাই না, যে জাতি ৩২টা বার ভাঙতে পারে, যে জাতি বঙ্গবন্ধুকে খুন করতে পারে, যে জাতি রাসেলকে হত্যা করতে পারে। আপনি তো শেখ হাসিনাকে, ওরা অবশ্যই ওদের প্রি প্ল্যান ছিল। আমাদের অনেক পরিচিত বন্ধু বান্ধবের সাথে আমার জুলাই মাসে, পুরো জুলাই মাসে, আগস্ট মাসে প্রথম দিকে তর্ক হয়েছিল। আমি বলেছি এটা কোটা আন্দোলন না, এটা অন্য আন্দোলন। না না না, এই কোটা মেনে, আমি বললাম কোটা নাই, কোটা মানবে কি? তারপরও আমি বলেছি যে এই জাতি আস্তে আস্তে, হ্যাঁ, অনেকে আলাপ হয়, মেরেছে। কখন মেরেছে? আপনি যদি, আপনি বাড়ি ভাই, আপনার সাংবাদিক মানুষ, আপনার যথেষ্ট সোর্স আছে। কোটা আন্দোলন 5ই জুন শুরু হয়। তোরা প্রথমে ঢাকা ইউনিভার্সিটিতে মানববন্ধন ও ধর্মঘট, জুলাই মাস থেকে ওরা আরেকটু অহিংস, রাস্তাঘাট অবরোধ, সবকিছু করে যখন ওরা রাষ্ট্রীয় সম্পদ ভাঙা শুরু করেছে, যখন তখন কি ওই দেশে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কি বসে থাকবে? তখন যদি পুলিশ গুলি করে, তখন কি হত্যা হবে? তারপরে কি হয়েছে? পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। সিভিল ড্রেসে পুলিশ ডিউটিতে যাচ্ছে, তার পরিচয় জানার পর জুলাই মাসে মাঝামাঝিতে। আওয়ামী লীগ ছাত্রলীগ না থাকলে তো বাদই দিলাম। তো কোনো দেশে যদি আইন শৃঙ্খলা বাহিনীকে যদি মেরে ঝুলিয়ে রাখা হয়, তারপর কি তারপরে পাবনার একটা পুলিশ স্টেশনে 14 জন পুলিশ অফিসারকে পুড়িয়ে মেরেছে। এর প্রতিবাদে যদি পুলিশ, যদি রাষ্ট্রীয় সম্পদ কিংবা নিজেদের যান রক্ষার জন্য কাউকে হত্যা করা হয়, সেটা কি হত্যা, গণহত্যা? আপনি, আমার কাছে তথ্য প্রমাণ আছে, আপনাদের কাছে আছে। জিয়া রহমান সাহেব, খুনি জিয়া রহমান, যে কত শত শত সামরিক বেসামরিক অফিসারকে বিচারে, বিনা বিচারে, অর্ধ বিচারে ফাঁসি দিয়েছে। কর্নেল তাহেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। প্রথমে তাকে ফাঁসি দিয়ে, ফাঁসির পরে সে আইনটা পাশ করেছে। কই? আমরা তো জিয়া রহমানের বাড়ি আমরা করিনি, জিয়া রহমানের কবর তো আমরা ধ্বংস করিনি। এবং আমি বলছি, তাই এইগুলি হচ্ছে ওই ৭১-এর প্রতিশোধ। এগুলি ৭১-এর প্রতিশোধ। আরো তার কি, আমরা অনেক সময় আমাদের অনেকে আমরা এগুলি জবাব দেই না।
অনেকে দেয় না পারস্পরিক বন্ধুত্ব নষ্ট হবে, অনেকেও জবাব দেয় না, না এই সমস্ত অপ্রিয় কথা বলে লাভ নেই। আমাদের বলতে হবে। আমি বাংলাদেশের ৩টা নির্বাচনের সময় দেশে ছিলাম। 2014-তে 15-তে কই বিএনপি কে নির্বাচনে যাওয়ার জন্য বাধা দেওয়া ছিল। এখন যে বাধা দেওয়া হচ্ছে, বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে যেতে দেওয়া হবে না। তখন বাধা দেওয়া ছিল না। বিএনপি নির্বাচনে হরতাল করেছেন, অবরোধ করেছেন। তারপর 2018-তে ঐক্যফ্রন্টের নামে নির্বাচন করেছেন। ঐক্যফ্রন্ট, আপনি ইতিহাস দেখবেন, মিডিয়া দেখবেন, ইলেকশনে 1-2 দিন আগে তো অনেক মানুষ হত্যা হয়েছে। এখন পর্যন্ত রাতে ভোট দিয়েছে। মির্জা ফখরুল ছিলেন তার পার্টি জেনারেল সেক্রেটারি প্লাস ঐক্যফ্রন্টের মুখপাত্র। উনি তো 10টা-11টার সময় উনি প্রেস কনফারেন্স করেছেন টিভিতে, যে না নির্বাচন ঠিক হচ্ছে, এইভাবে যদি হয় আমরা জিতবো। মির্জা আব্বাস 2টার সময় লাইভ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমরা জিততে যাচ্ছি। যখন দেখলো ওদের ভোট নাই, তখন রাতের ভোট হয়েছে। আমি বলছি না যে ওই বাংলাদেশে কোন নির্বাচন আমরা 100% নিরপেক্ষ। বাংলাদেশে 25 থেকে 30 হাজার ভোট কেন্দ্র হয় বিভিন্ন এলাকায়, বিভিন্ন প্রার্থীর যোগ্যতা, ক্ষমতা, মাসল পাওয়ার অনুসারে অনেক খারাপ হয়। যে দেশে শতকরা 90% লোক দুর্নীতিবাদ, সেই দেশে আপনি 10% কিংবা 1% ভোট কেন্দ্রে দুর্নীতি হবে না, অনিয়ম হবে না, এটা আশা করা মানে বোকামি। আমি 25%, 25,000 কিংবা 30,000 ভোট কেন্দ্রে 1% যদি হয়, তবু তো 300টা ভোট কেন্দ্রে এই ধরনের কারচুপি হওয়ার কথা। তাই তার এই ধরনের সংখ্যা, অনেক সংখ্যক ভোট কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছিল, কারচুপি হয়েছিল। কিন্তু যে অভিযোগগুলি দেওয়া হয়, আপনাদের নবনীতা চৌধুরী বলেছিলেন যে রাতে ভোট হওয়ার কোনো দালিলিক প্রমাণ নাই। এবং আবার বলছি, শেখ হাসিনা এইগুলির প্রমাণ নেওয়ার রাখার জন্য সিস্টেম করেছে। সবার হাতে একটা স্মার্ট ডিজিটাল মোবাইল ফোন, সবার কাছে ইন্টারনেট। এবং এটা রাষ্ট্রপতি নির্বাচন, 300 আসনের পার্লামেন্ট নির্বাচন। প্রত্যেকটা এমপি যারা জাতীয় পার্টি বিএনপি করে, সবাই মোটামুটি ওই এলাকার প্রভাবশালী লোক, ওদের মাসেল পাওয়ার আছে, ওদের জনগণ আছে। ওরা কি কেউ দেখে নাই রাতে বেলা ভোট হয়ে যাচ্ছে? এগুলো একটা ওরা ক্যামেরা ভিডিও দিয়ে করতে পারে নাই। কেউ ওদের নেতাকে জানায়, কেউ ডক্টর কামাল হোসেন ঐক্যফ্রন্টের চেয়ারম্যান কাউকে জানা নেই। মির্জা ফখরুলকে 10টার সময় কেউ জানা নেই, 11টার সময় কেউ জানা নেই, বিকালবেলা জানিয়েছে রাতে ভোট হয়ে গেছে। তো এগুলি হচ্ছে অপবাদ। আমি আবার বলছি যে 100% সঠিক ভোট 1970 সালে হয় নাই। সেদিন দেখলাম জামাতি এক নেতা, তার বয়স 1970 সালে, সেও বলেছে আমি 1970 সালে ভোট দিয়েছি। আমি 1970 ভোট দিইনি বিবেকের কারণে। তাই বলেছি ভোট কারচুপি প্রতি নির্বাচনই হয়েছে। আমার তো এখনো স্পষ্ট খেয়াল আছে, 78 সালে ভোট হয়েছে খাগড়াছড়িতে, 5টায় ভোট শেষ, 5:30টায় বিটিভিতে রেজাল্ট দেখাচ্ছে, ওইখানে ভোটের রেজাল্ট। তাই আমি বলেছি 73 সালে কিছু কিছু হয়েছে, কিন্তু যেগুলি বলা হয় সেগুলি সত্য না, যে হারে বলা হয় সেগুলি সত্য না। তাই আমি বলেছি আমাদের বিরুদ্ধে অপবাদ এখনো হচ্ছে, বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হচ্ছে। আপনার দল অনুভাই, আপনার দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের অনেক অর্জন আপনার দলের নেতৃত্বে। আজকের বাংলাদেশে আপনার সন্তানের চেয়েও কম বয়সী ছেলেরা ঘোষণা দিয়ে বলছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগের মতাদর্শ নিয়ে কেউ কোনো রাজনীতি করতে পারবে না। কি বলবেন? ওই এক কথা যে বলি, পিপিলিকা পাখা গজা মরিবার তরে, যারা বলছে ওয়েট এন্ড সি। একটা কোন একটা দেশের ইতিহাস তো 1 দিন 2 দিন 1-2 মাসে কিংবা 1-2 বছর পরিবর্তন হয় না। মীর জাফরের পতন কি সাথে সাথে হয়েছিল? হয় নাই। ইভেন কি আমাদের ধর্মীয় ভাবে আমি যদি বলি, একটা ধর্মীয় এক্সাম্পল দিই, হযরত আলীকে হত্যা করার পরে আলী লাশ কোথায় ছিল সেটাও জানানো হয়নি। শুধু লাশ না, হযরত আলী রাদিয়াল্লাহুকে কোথায় জানাজা করা হচ্ছে এবং কোথায় দাফন করেছে এটাও এখন সঠিকভাবে জানানো হয় না। মানে কেন জানানো হয় নাই? কেন হযরত আলী রাদিয়াল্লাহুর প্রতিপক্ষরা তখন এটা জানলে এটাকে ভন্ডুল করে দিবে কিংবা লাশকে অপমান করবে কিংবা লাশ দাফন করতে দিবে না। মানে তখনও এই অবস্থা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহুর মতো লোক এই মুসলমানদের ইতিহাসে 4 জন শ্রেষ্ঠ খলিফার মধ্যে অন্যতম। তারও মৃত্যুর পরে এই ধরনের একটা সাময়িক একটা মানে বৈরী পরিবেশ হয়। আমাদের বাংলাদেশেও একটা বৈরী পরিবেশ আছে। এরকম তো আমরা 1976 সালে 75 সালে পর বাড়ি ভাই, আমার তো বললাম 75, 76, 77 আমি তো তখন একটু মাঠ পর্যায়ে কর্মী ছিলাম।
আমার অভিজ্ঞতা আছে, অনেকে অনেক কিছু বলেছিল। কই আমরা তো 1996 তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের নির্বাচনে জিতে আমরা ক্ষমতা এসেছিলাম, জনগণের সমর্থন। 2008 সালে যখন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তার 80% উপদেষ্টা ছিলেন জামাত বিএনপি মনা, এবং এখনকার যে উপদেষ্টা ব্রিগেডিয়ার সাহেব ছিলেন সেই নির্বাচন কমিশনার, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি থেকে শুরু করে অস্থায়ী রাষ্ট্রপতি শুরু করে সবাই ছিলেন, 80% ছিলেন জামাত বিএনপি মনা। তারপর কিন্তু আমরা সেই নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে আমরা বিজয়ী হয়েছি। এবং আরেকটা মজার জিনিস আপনি খেয়াল করবেন, এখন আমি যেটা বলি, 111 এর পরে প্রথম কাকে গ্রেফতার করা হয়েছিল? গ্রেফতার করা হয়েছিল বিরোধী দলের নেত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে না, সদ্য সাবেক প্রধানমন্ত্রীকে না, সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করেছে অনেক অনেক পরে। আমি এইবারও বলি যে আমি কোনো আপত্তি, আমি আগেও বলেছি কোনো দুর্নীতিবাজকে আমি সমর্থন করি না, সমর্থন করতে চাই না, কিন্তু শুধু 15 বছর কেন, হোয়াই নট 30 বছর, হোয়াই নট ইভেন স্বাধীনের পর থেকেই। পাকিস্তানের কথা আমাদের তথ্য প্রমাণ নাই কিংবা আমাদের ক্ষমতা নেই, স্বাধীন হওয়ার পর যত বড় বড় দুর্নীতিবাজ যতদূর প্রমাণ আছে সবগুলো ভিত্তিতে কেন হয় না? কেন হয় না? যখন আমরা দুর্নীতিতে টানা 5 বার চ্যাম্পিয়ন ছিলাম, তখনকার দুর্নীতিবাজদের বিচার করা মানে গরজ আমাদের নাই। এখন যারা দুর্নীতিতে, আমি বলছি না দুর্নীতি মুক্ত, বাংলাদেশে সারা পৃথিবীর দুর্নীতি নিয়ে একটা এনজিও, জার্মান এনজিও কাজ করে, টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যাদের কাজই হচ্ছে বিভিন্ন দেশের দুর্নীতির পরিমাপ করা, আন্দাজ ভিত্তি করা। তাদের দুর্নীতিতে আমরা যখন চ্যাম্পিয়ন ছিলাম টানা 5 বার, সেই সময়কার দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই সরকার এবং আমরা কথা বলি না। আমরা কথা বলি যখন চ্যাম্পিয়ন থেকে আমরা 12, 13, 14, 15-তে উঠে নিয়ে আসলো শেখ হাসিনা, সেই সময় দুর্নীতিবাজদের নিয়ে আমাদের মাথা ব্যথা। আরো যেটা আমি একটা কথা বলি, যে আমরা যে টাকা পাচার কথা বলি, পৃথিবীর সব দেশ থেকে টাকা পাচার হয়, হয়, হবে। এবং এটার যে একটা যে ফিগার যেটা আমরা বহুল পর্যায়ে বলবো, এত বিলিয়ন ডলার চুরি হয়েছে, এটা কারণে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইউনিট বলে একটা সংস্থা, তাদের ওয়েবসাইটে দেওয়া হয়। আপনি গিয়ে দেখবেন তো ওই ওই সংস্থার প্রথম 10টি দেশে টাকা পাচার করে দেশের মধ্যে কি বাংলাদেশ আছে? নাই। কারা আছে? ইন্ডিয়া আছে, ব্রাজিল আছে, ইন্দোনেশিয়া আছে। বাংলাদেশের পজিশন বলতে 23 মানে 13তম পজিশন। কই এই সমস্ত জিনিস নিয়ে তো আমরা কথাবার্তা বলি না। তাই আমি বলছি যে দুর্নীতিবাজদেরকে বিচার হোক, আমি চাই যে কোনো গণহত্যার বিচার আমি চাই। শেখ হাসিনা বলে নাই যে এই সমস্ত হত্যার বিচার আমরা করব, জাতিসংঘের মাধ্যমে করব। এই যে হত্যাকাণ্ড, আমার কাছে অনেকগুলি ভিডিও ক্লিপ তো নষ্ট করেছে, আমার কাছে এখন একটা ভিডিও ক্লিপ আছে, পুলিশ চলে গেছে, পুলিশ অনেক দূরে, পুলিশকে ঢিল মারতেছে একটা কিছু লোক, তখন একজন লোক এসে একজন ঢিলকারী কানের কাছে তার পিস্তল দিয়ে গুলি করে চলে গেল, এবং ওই ছেলেটা মারা গেল। আবু সাইদকে গুলি খেলো 3টা, হাসপাতালে নিয়ে যাওয়া হলো 8টার সময় নিয়ে যাওয়া হলো। এই 5 ঘন্টা কোথায় ছিল সে? তো এইগুলি সব বের হবে ইনশাল্লাহ। আমরা ক্ষমতা নাই বলে কি, হ্যাঁ ওরা অনেক প্রমাণ নষ্ট করে দিবে, কিন্তু ওই যে বললাম শেখ হাসিনা কিছু সিস্টেম করে গেছেন, এইগুলি প্রমাণ এখন নির্মূল করা অনেক কঠিন হবে। তবে এই কালো রাত্র যত বেশি হবে, আপনার আমার মনে অনেক কষ্ট বেশি হবে, কিন্তু দেশে থাকা বাংলাদেশের মানুষগুলি কষ্ট আরো বেশি হবে। আগামী মার্চ, এপ্রিল, মে, জুন মাসে দেখুন, জিনিসপত্রের দাম দেখুন, লোডশেডিং অবস্থা দেখুন, অর্থনৈতিক অবস্থা দেখুন কি হয়। এখন মানুষ যেটা সবারই কিছুটা জমানো টাকা দিয়ে কিংবা প্রকাশ্যে তার ফেসবুক লাল করেছিল কিংবা প্রকাশ্যে আওয়ামী লীগের বিরোধিতা করেছে, তারা এখন বলতে পারছে না, কিন্তু এই সময়টা বেশি দিন হবে না, 3 মাস, 6 মাস, 1 বছর যাক, দেখবেন তারাই আবার এই ইউনূস গভর্নমেন্টের বিরুদ্ধে, এই শারজিলদের বিরুদ্ধে, নাহিদের বিরুদ্ধে বলবে এবং শেখ হাসিনার পক্ষে কথা বলবে। আমরা সেই দিনে আপনি আপনি দীর্ঘদিনের রাজনৈতিক সংগঠক, আপনি শুধু নিউজিল্যান্ডের বঙ্গবন্ধুর অনুসারীদের নেতা না, আপনার সারা বিশ্বে প্রবাসীদের নেতা। এই 32 নম্বরের ঘটনায় আপনার মতো তাদের বেশিরভাগ লোক শোকার্ত, তাদের উদ্দেশ্যে কি বলবেন সবশেষে আমরা এই
বন্ধুরা, কালকে রাত্রে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে হাওয়া করে কেঁদেছি, অনেকের সঙ্গে শেয়ার করেছি। বন্ধুরা, আমরা এখন সংখ্যায় কম, আমরা দেশে দেশে অনেকে আছেন, দেশের থেকে অনেকে কথা বলেছেন। অনু ভাই গেলে মেরে ফেলবে, নালে এইভাবে মেরে গেলে কিছু হবে না। আমি তাদের উদ্দেশ্য বলছি না, এইভাবে ও ঘরে প্রাণ দিও না, আরো আরো তোমার মতো আরো 10 জনকে সৃষ্টি করো। ইনশাল্লাহ আমরা দেশে বিদেশে যারা আছি, প্রতিবাদকারী আছি, সৎ সাহসী প্রতিবাদকারী যারা আছি, আমাদেরকে কয়জনকে মারবে, কয়জনকে ক্ষমতাচ্যুত করবে, কয়জনকে জেলে দিবে, ইনশাল্লাহ আমরা দেশের মানুষকে নিয়েই এই সমস্ত অন্যায়ের বিচার করব, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করব, এবং আমরা জয়ী হব ইনশাল্লাহ। মানব সভ্যতার ইতিহাস বলে, আমার ধর্ম ইসলামও বলে, সত্যের জয়, ন্যায়ের জয় হবেই হবে। আমরা সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি। আজকে 32 বাড়ি তো কারো, এটা সরকার বাড়ি না। সরকারের কর্তব্য কি ছিল? প্রথমেই বাড়িটাকে প্রোটেকশন দেওয়া, কোথায় দেওয়া হয় নাই। ইভেন 1995 সালেও ঢাকা শহরেও আমাদের বাড়ির দেওয়াল ভেঙে বিএনপি এক নেতার রাস্তা বাসার গাড়ি যাবে বলে রাস্তা বড় করার জন্য জোর করে নেওয়া হচ্ছিল, যখন তখনও পুলিশ এত দেরিতে আসে নাই। পুলিশ আসতে চায়নি, তদন্ত আমাদের আগে এমপি মেজর মান্নানের কথায়, বিএনপি নেতাদের কথা আসতে চায়নি। তারপরে আমার এক ভাইয়ের ভাই ছিলেন ডিআইজি, তখন উনি বললেন যে তুমি কি মন্ত্রী আন্ডার চাকরি করো না আমার আন্ডার চাকরি করো, যাও জলদি যাও, গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করো। সেটাই বললাম যে সরকার সদিচ্ছা তো নাই, ওদের কারো মনে কি একটুও বিবেক কাজ করে না? তাই বাড়ি ভাই, দেশে বিদেশে আছে তাদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের দুঃখ আছে, ক্ষোভ আছে, কথা বলতে পারছি না, কিন্তু বিশ্বাস করুন সত্যের জয় হবেই হবে ইনশাল্লাহ। আমরা সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি। আমরা কোনো অন্যায়কারীকে আমরা পক্ষপাতিত্ব করি নাই, করব না। আমি আবারও বলছি, আওয়ামী লীগের কোন নেতা যদি দুর্নীতিবাজ হয় তার বিচার কোনো আপত্তি নাই, কিন্তু আমরা বিচারের স্প্যানটা বাড়াতে চাই। আগে বলেছি, why why last 15 years, why not last 25 years, why not last 54 years? এবং স্পেশালি যেটা বলছি, যখন দুর্নীতিতে আমরা টানা 5 বছর চ্যাম্পিয়ন ছিলাম, মানে এত দুর্নীতি হচ্ছে, সেই সমস্ত দুর্নীতিবাজদের ব্যাপারে আমাদের মাথা ব্যথা নাই। তাই আমি বলছি, তাই আমি আবার বলছি, এই সমস্ত জিনিস প্রমাণ করে যে আমরা আমরা ওদের থেকে অনেক অনেক আমাদের কম দুর্নীতি হয়েছে। এবং আমি যেটা প্রথমে বলেছি, শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগের সরকার ভুল হচ্ছে ফার্স্ট যে হয় তার জীবন ভুল হয়, সেই ধরনের ভুল। আর জামাত বিএনপি ভুল হচ্ছে কোনো মতে পাশ করা কিংবা থার্ড ডিভিশন পাওয়া কিংবা সেকেন্ড ডিভিশন পাওয়া ছাত্রের যে ভুল, সেই ভুল। দুই ভুলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, সংখ্যাগত এবং পরিমাণগত। তাই বন্ধুরা আমার, আমরা জানি আমরা এক অসুর, এক অকৃতজ্ঞ মানুষ দ্বারা পরিবেষ্টিত, আমরা লোভী নীতিহীন মানুষদের পরিবেষ্টিত। এখনো দেশে বিদেশে আমরা এখনো মন খুলে কথা বলতে পারছি না। আমাকে এই নিউজিল্যান্ডেও আমাকে অপমান করা, হত্যা করার প্ল্যান করা হয়েছিল, আল্লাহ বাঁচিয়েছেন। ইনশাল্লাহ জন্ম যখন নিয়েছি মরতে তো একদিন হবেই, কুকুর বিড়াল মতো মরতে চাই না। আর এখন মনে কোনো আফসোস নেই বাড়ি ভাই, 1975, 76, 77, 78, 79 সালে কি রিস্ক নিয়ে রাজনীতি করেছি, তখন যদি মারা যেতাম তখন বোধহয় আফসোস থাকতো। এখন তো কোনো আফসোস নাই। পৃথিবী দেখেছি, বঙ্গবন্ধুর উত্থান দেখেছি, বাংলাদেশের সুবর্ণ সুযোগ দেখেছি। বাংলাদেশে পার ক্যাপিটাল ইনকাম $28,000 হবে, আমি নিজেও চিন্তা করতে পারিনি। লোডশেডিং মুক্ত বাংলাদেশ আমি চিন্তা ভাবনা করতে পারিনি। 45 লক্ষ লোককে বিনা পয়সায় পাকা বাড়ি দেওয়া হবে, চিন্তা করতে পারিনি। এগুলি তো দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন। সাময়িক এই পশুরা, এই বেঈমানরা আমাদেরকে হত্যা করলো, আমাদেরকে পরাজয় করলো, ওরা সাময়িক। আমাদের জয়, আবার বলছি, ইনশাল্লাহ হবে। আপনাদের মতো আমাদের মতো সৎ সাহসী লোক দেশেও আছে, বিদেশেও আছে। তাই আমি ভাই আর জানি এর জন্য আমাদের আমাকে প্রাণ দিতে হবে, আপনাকেও প্রাণ দিতে হতে পারে। আমরা নাও থাকতে পারি। 30 লক্ষ লোক যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারা কি স্বাধীন দেশের কোনো সুবিধা ভোগ করেছেন?
ওরা কি আমার মতো নিউজিল্যান্ডে এসে আসতে পেরেছে? ওরা কি আমার মতো এত জীবনকে এত সুন্দরভাবে উপভোগ করতে পেরেছে? আমি তো তাদেরই রক্তের ফসল হিসেবে পাওয়া বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশে পাসপোর্ট নিয়ে বাংলাদেশে লেখাপড়া করে দেশে বিদেশে এত সুবিধা পেয়েছি। তা আমি এর জন্য সেই ৩০ লক্ষ মানুষের প্রতি কৃতজ্ঞ, আজীবন কৃতজ্ঞ আছি, থাকবো। তার জন্যই আমার এই সামান্য ত্যাগ। এবং বন্ধুরা আমার, আমরা এই সামান্য ত্যাগ যদি দেই, ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই হবে। এই হচ্ছে আমার সর্বশেষ বক্তব্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ দুলু ভাই। আমরা মাঝে মাঝেই বসবো আপনার সাথে, আপনার অনেক অভিজ্ঞতা শেয়ার করব সবাই আমরা। ভালো থাকবেন। জয় বাংলা। জয় বাংলা। ধন্যবাদ বাড়ি ভাই। আপনার আপনার টিউবে আপনার চ্যানেলের মানে শ্রোতাদেরকে আপনি আগেও অনেকবার বলেছেন, কিন্তু আমি বলছি আমার আমার মন ফাটে, মুখ ফুটে না, আর আপনারা তো লিখতেও পারেন না। তবু আমি হাদা তোতলামি ভাষায় যেভাবে হোক আমি মনে ভাবগুলি প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য বাড়ি ভাই অনেক ধন্যবাদ। আমি কিছুটা হলেও হালকা হয়েছি, এবং হালকা হয়েছে এই কারণে আমার অনুভূতির সাথে আরো সারা দেশে সারা বিশ্বে আমার অনুভূতির সাথে অনেকের অনুভূতি মিল আছে। তারা আমরা সবাই মিলে একসঙ্গে এই অশুভ শক্তির বিরুদ্ধে মৃত অবস্থায় যুদ্ধ করব ইনশাল্লাহ, এবং জয় ছিনিয়ে আনবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু জননেত্রী শেখ হাসিনা। থ্যাংক ইউ।